প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরীক্ষার আগে প্রহ্লাদ কবিতা থেকে মাত্র একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমি কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী এবং কবিতার প্রেক্ষাপট সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা কবিতা শুরু করব প্রলয়োল্লাস। প্রলয়োল্লাসের মূল গ্রন্থ, তার উৎস কথা, কবি পরিচিতি আমি এর আগের ক্লাসে বলেছি। যদি ভুলে গিয়ে থাকো সেই ক্লাসটা তোমরা আবার দেখবে, ওপেন করা আছে, ঠিক আছে? আজকে তোমরা সামনে বই নিয়ে বসো। কবিতাটা শুরুর আগে আমরা একটু জেনে নিই যে কবি কাজী নজরুল ইসলাম মনে প্রাণে একজন দেশপ্রেমী। তিনি মুক্ত মনের মানুষ, মানব দরদী। তিনি দেশকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসেন। আমরা এও জানি 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে যেদিন সিরাজদৌল্লা হেরে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, অর্থাৎ লর্ড ক্লাইভের বাহিনীর কাছে, সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতার সূর্য অস্ত চলে যায়। তারপর থেকে আমরা দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকলাম। এই পরাধীনতার অন্ধকারে থেকে আমরা রাত দিন ইংরেজদের অত্যাচার, শাসন এবং শোষণ মুখ বুজে সহ্য করলাম। দীর্ঘ সময় ধরে এই পরাধীনতার অন্ধকারের মধ্যে থেকে দীর্ঘদিন ধরে ভারতবর্ষকে শাসন করে, শোষণ করে, ভারতবাসীদের উপর অত্যাচার, নিপীড়ন চালিয়ে ভারতবর্ষকে ঝাঁঝরা ফোফরা করে দিয়েছে ইংরেজ সরকার। ভারতবর্ষের ধন সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে, ঝাঁঝরা ফোফরা করে দিয়েছে ভারতবর্ষকে। আর তার উপরে চলছিল ইংরেজদের চাইতেও যারা আরও বেশি ভয়ঙ্কর স্থানীয় জমিদার, জোতদার, মুনাফাখোর, সুদখোর, এই সমস্ত মানুষদের জোঁকের মতো শোষণ করার একটা প্রবণতা। তাদের খপ্পরে একবার যে পড়ে যেত তাদের আর রক্ষা ছিল না। আর ছিল সমাজে টিক্কিধারী, দাড়িধারী, অর্থাৎ ধর্মীয় পণ্ডিতদের ধর্মীয় অনুশাসন, কুসংস্কারের বেড়া জালে আবদ্ধ সমাজ। তো এইরকম কুসংস্কার পূর্ণ, ধর্মীয় বিদ্বেষ, জাতপাতে বিদ্বেষে ভরা দেশ, ইংরেজ শোষিত দেশ, জমিদার জোতদারদের শাসনে শোষিত দেশ, ইংরেজদের চুষে খাওয়া ঝাঁঝরা ফোপড়া এই ভারতবর্ষের হাত থেকে, ভারতবর্ষকে ওদের হাত থেকে রক্ষা করার খুব প্রয়োজন ছিল। কবি যে সময় কবিতা লেখেন 1922, তার আগে যদি ইতিহাস আমরা একটু দেখি তাহলে দেখব সেই সময়ে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে আমাদের দেশে। কেমন ঘটনা ঘটেছে আমরা জানি। 1905 সালে হয়েছে বঙ্গভঙ্গ রদ আন্দোলন, তাই না? সেই বঙ্গভঙ্গ কেন্দ্র করে গোটা বঙ্গদেশ উত্তাল হয়ে ওঠে। তারপরে 1906 সালে হয় কলকাতার কংগ্রেস অধিবেশনে স্বায়ত্ত শাসনের দাবি, সেটা 1906 সালে। তখনও গোটা বঙ্গদেশ এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। তারপর 1908 সালে রাজদ্রোহ সভা এবং সংবাদ দমন আইন প্রকাশিত হয়। তার প্রতিবাদেও কিন্তু গোটা বঙ্গদেশ জুড়ে এক অচলাবস্থার সৃষ্টি হয়। তারপরে 1917 সালে হয় সোভিয়েত বিপ্লব। 1919 সালে হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং তজ্জনিত অসন্তোষ।
তার জন্য গোটা বঙ্গদেশ জুড়ে, গোটা দেশ জুড়ে একটা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছিল। সেটা 1919 সালে। আমরা জানি 1920 সালে হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন। আর 1920 সালে হয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়নের কংগ্রেসের গঠন। এই সমস্ত রাজনৈতিক পরিস্থিতি ঘটে গেছে 1922-এর আগে। 1921-এ আবার খিলাফত আন্দোলন যোগ দিয়েছে অসহযোগ আন্দোলনের সঙ্গে। এইরকম রাজনৈতিক উত্তাল পরিবেশ নজরুল ইসলাম নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। আর তিনি যেহেতু জাত বিদ্রোহী কবি, তাই তিনি মনে প্রাণে অনুভব করলেন যে এভাবে কোনোদিন দেশের স্বাধীনতার সূর্যোদয় হবে না। দেশের স্বাধীনতার সূর্যোদয় ঘটাতে হলে, ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হলে, অর্থাৎ শৃঙ্খল মুক্ত ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ গড়তে হলে সশস্ত্র সংগ্রাম অনিবার্য। তাহলে এই সশস্ত্র সংগ্রামটা করবে কারা? যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের প্রধান শক্তি হচ্ছে, প্রধান বল হচ্ছে যুব সমাজ, তরুণ সমাজ। তাই কবি অনুভব করলেন যে আমাদের ভারতবর্ষে তরুণ যুবকরা তাদের শক্তির দ্বারা, বাহুবল দ্বারা, মিলিত যৌথ সংগ্রাম দ্বারা, সশস্ত্র সংগ্রাম দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দেবে। কারণ পরাধীন ভারতবর্ষে যারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে ইংরেজ সরকার বিদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে জেলে বন্দি করেছে। আবার জেলে বন্দি করে রাখা হতো কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেলে। সেই জায়গাতে বন্দি করে রাখতো বিপ্লবীদের, ভারতীয় বিপ্লবীদের, যাতে তারা জীবনে আর ফিরে আসতে না পারে। আর সেখানে তাদের উপরে চলতো নির্মম অত্যাচার। তাই কবির দৃঢ় বিশ্বাস যে একদিন স্বাধীনতার সূর্যোদয় হবে, দেশ স্বাধীন হবে, ভারত মাতার মুক্তি হবে। এই দীর্ঘ পরাধীনতার অন্ধকার থেকে একদিন স্বাধীনতার সূর্যের উদয় হবে। আর সেই স্বাধীনতার সূর্যোদয় ঘটাবে কারা? দেশের তরুণ বিপ্লবীরা। কারণ তরুণ বিপ্লবীদের মধ্যে আছে সেই শক্তি, সেই সাহস, সেই বল। তারাই কি করবে? সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জেলখানার দরজায় লাথি মেরে সমস্ত বিপ্লবীকে মুক্ত করে দেশে নিয়ে আসবে। দেশে নিয়ে এসে তারা কি করবে? শিবের মতো রুদ্রমূর্তি ধারণ করে ইংরেজ শাসিত ঝাঁঝরা ফুপড়ায় ভারতবর্ষকে, পরাধীন ভারতবর্ষকে ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে স্বাধীন ভারতবর্ষ, মুক্ত ভারতবর্ষ করে তুলবে। এটা কবির দৃঢ় বিশ্বাস। তাই কবি এই কবিতায় 19 বার বলেছেন, তোরা শুধু জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তো তোরা বলতে কারা? কারণ পরাধীন ভারতবর্ষে যে সমস্ত সাধারণ জনগণ, যারা হয়তো বিপ্লবীদের সঙ্গে, তরুণ যুবকদের সঙ্গে একত্রিত হয়ে হাতে অস্ত্র নিয়ে হয়তো যারা সংগ্রাম করতে পারবে না, তাদের, সেই সমস্ত পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণকে কবি বলেছে যে তোমরা শুধু উৎসাহ দাও, অনুপ্রেরণা দাও। কাদেরকে? তরুণ যুবকদেরকে। কারণ তারা মহাসংগ্রামে অবতীর্ণ, সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ। তারাই আমাদের দেশের স্বাধীনতা এনে দেবে। আর তাই তোমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। তোমাদেরকে কি করতে হবে? তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের অনুপ্রেরণা দিতে হবে, তাদের জয় ধ্বনি করতে হবে। কারণ স্কুলে যখন ক্রীড়া প্রতিযোগিতা হয়, দৌড় প্রতিযোগিতা চলে, তো আমরা কিন্তু সবাই নাম দিই না।
যারা যারা খেলায় অংশগ্রহণ করে তারা দৌড়ায়, আর যারা অংশগ্রহণ করি না তারা কি করি, আমরা দর্শক আসনে বসে খেলা উপভোগ করি। কিন্তু যখন খেলা উপভোগ করি তখন যখন দেখছি যে আমার একটা বন্ধু দৌড়াচ্ছে, তখন আমরা তার নাম ধরে চিৎকার করে বলি, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেন বলি? যে আমার এই আওয়াজে, আমার এই চিৎকারে সে হয়তো উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে, সে আরো প্রাণপণে জোরে দৌড়ানোর চেষ্টা করবে। ঠিক সে মতো আমাদের পরাধীন ভারতবর্ষে তরুণ বিপ্লবীরা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, দেশকে মুক্ত করার জন্য, ইংরেজের শাসন, ইংরেজদের রাজত্ব ধ্বংস করার জন্য তারা হাতে অস্ত্র নিয়ে মহাসংগ্রামে অবতীর্ণ। তো এই সময় তারা যাতে মহাসংগ্রামে সফল হয়, তারা যাতে সংগ্রাম করতে পারে, তারা যাতে ইংরেজ শাসিত ভারতবর্ষকে ধ্বংস করে স্বাধীন ভারতবর্ষ, মুক্ত ভারতবর্ষ গড়তে পারে, তার জন্য পরাধীন ভারতবর্ষে সমস্ত সাধারণ জনগণকে উচিত তাদের জয়ধ্বনি করা, তাদের উৎসাহ দেওয়া, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া। আর ওই জন্য কবি পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণকে ওই তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি, জয় ঘোষণা করতে বলেছেন, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আর ওই জন্য কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। নূতন বলতে এখানে তরুণ বিপ্লবীদের বোঝানো হয়েছে। নূতন কথা অর্থ নবীন বা নতুন, এখানে নবীন বা নতুন অর্থাৎ তরুণ বিপ্লবী। কেতন মানে পতাকা, ওই নতুনের কেতন ওড়ে, ওই তরুণ বিপ্লবীদের পতাকা উঠছে। তরুণ বিপ্লবীরা হাতে পতাকা নিয়ে, পতাকা উড়িয়ে তারা মহাবিপ্লবে, মহাসংগ্রামে অবতীর্ণ। কিভাবে, কিরকম? কাল বৈশাখীর ঝড়, কাল বৈশাখীর ঝড়ের মতো। আমরা জানি কাল বৈশাখীর ঝড় হয় চৈত্র বৈশাখ মাসের দিকে, গ্রীষ্মকালে। তো কাল বৈশাখী ঝড় যখন হয়, ঝড়ের ঠিক আগের মুহূর্তটা, অর্থাৎ তখনকার আবহাওয়া থাকে রুক্ষ প্রকৃতির, গ্রীষ্মকাল বিরাজ করে সেই সময়। গ্রীষ্মকালে হয় কাল বৈশাখী ঝড়। গ্রীষ্মকালে আমরা জানি প্রচণ্ড খরা থাকে, সূর্যের প্রচণ্ড তেজ থাকে। সেই সূর্যের প্রচণ্ড তেজে নদী, নালা, খাল, বিল, ডোবার জল শুকিয়ে যায়, মাঠের মাটিগুলো শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়, মাঠের ঘাসগুলো শুকিয়ে যায়, গাছের পাতাগুলো সূর্যের প্রচণ্ড তাপে কুঁকড়ে যায়। এক ফোঁটা জলের জন্য মানুষ ত্রাহি ত্রাহি করে, হাহাকার করে, প্রতিটা জীব। ঠিক সেই রকম রুক্ষ প্রকৃতিতে, উষ্ণ প্রকৃতিতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের আবির্ভাব হয়। হঠাৎ বৈকালবেলা গোটা আকাশ কালো মেঘে ঢেকে যায়। তারপরে দমকা হাওয়া দিয়ে শুরু হয় ঝড়। প্রায় আধ ঘন্টার মতো ঝড় হয়। আর সেই ঝড়ে গাছপালা, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায়। অনেকের বাড়ি ঘর ভেঙে পড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে যায়। কালবৈশাখীর ঝড়ে প্রচুর ধ্বংস হয়, ক্ষয়ক্ষতি হয়। তারপর কি হয়? ঝড় থেমে যায়, তারপরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়। তারপর কি হয়ে যায়? বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা আকাশ আবার পরিষ্কার হয়ে যায়। পরের দিন দেখা যায় আবার ঝোলমলে দিন, পরিষ্কার দিন। তাহলে এই যে কালবৈশাখী ঝড় হঠাৎ করে আসে আর হঠাৎ করে চলে যায়। আর যখন আসে তখন চারিদিকে প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দেয়, গাছপালাকে উপড়ে ফেলে দেয়, মানুষের বাড়িঘরকে ধ্বংস করে দেয়। কিন্তু কালবৈশাখী ঝড় শুধু ধ্বংসই করে না, এক রূপে যেমন ধ্বংস করে, সেই ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজকে বপন করে যায়। কারণ যে মাঠ সূর্যের প্রচণ্ড দাবদাহে ফেটে চৌচির হয়ে গেছিল, যেই ঘাসগুলো শুকিয়ে গেছিল, যেই গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল,
সেই মাঠে আবার নতুন করে ঘাস ফুটে ওঠে, গোটা মাঠ সবুজে সবুজ হয়ে যায়, গাছের পাতা আবার সবুজ হয়ে ওঠে, কারণ মাটি সরস হয়। মাটি সরস হলে গাছের সতেজতা ফিরে আসে, আবার চারিদিক নদী নালা খাল বিল জলে ভরে যায়, আবার গাছে নতুন নতুন পাতা গজায়, নতুন নতুন শাখা গজায়, চারদিকটা আবার সবুজে সবুজ হয়ে যায়। চাষি ভাইরা চাষ করে ধান লাগায় সেই বর্ষার জলে। তাহলে কালবৈশাখী ঝড় কি করে? হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। যখন আসে সব কিছু আশেপাশের পরিবেশ ধ্বংস করে দেয়, ধ্বংসের মধ্যে আবার সৃষ্টির বীজকে লুকিয়ে রেখে যায়, আবার সৃষ্টি করে, চারদিকে সবুজে সবুজ করে দেয়। ঠিক তেমনি এই কালবৈশাখীর ঝড়ের মতোই তরুণ বিপ্লবীরা আসবে তাদের পতাকা উড়িয়ে, কালবৈশাখীর ঝড়ের মতো। কালবৈশাখীর ঝড়ের মতো ইংরেজ সাহিত্য ভারতবর্ষকে, ঝাঁঝরা পোকরা ভারতবর্ষকে, পরাধীন ভারতবর্ষকে, ইংরেজদের শাসন ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে ধ্বংস করে দিবে কালবৈশাখীর ঝড়ের মতো। আর তারপরেই গড়ে তুলবে স্বাধীন ভারতবর্ষ, মুক্ত ভারতবর্ষ, শৃঙ্খল মুক্ত ভারতবর্ষ। আর তাই কবি বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণকে বলছে যে তোমরা আর বসে থেকো না, তরুণ বিপ্লবীদের উৎসাহ দাও, তাদের অনুপ্রেরণা দাও, তোমরা শুধু জয়ধ্বনি করো। কাদের জয়ধ্বনি? তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। আসছে এবার অনাগত। অনাগত কথার অর্থ যা এর আগে কখনো আসেনি। তো আসছে এবার অনাগত, অর্থাৎ এবার আসছে সশস্ত্র মহাসংগ্রাম। এবার আসছে সশস্ত্র মহাসংগ্রাম। তার মানে কি এর আগে সংগ্রাম হয়নি? হয়েছে, নিশ্চয় হয়েছে। অসহযোগ আন্দোলন, তাই না, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কত রকম আন্দোলন হয়েছে, কিন্তু সেগুলো সশস্ত্র সংগ্রাম ছিল না। এবার কবি বলছে এবার আসছে সশস্ত্র সংগ্রাম। তাই বলছে আসছে এবার অনাগত, যা এর আগে কখনো আসেনি, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম এর আগে কখনো আসেনি। এবার হবে সশস্ত্র সংগ্রাম। কেমন সংগ্রাম? প্রলয় নেশার নিত্য পাগল। প্রলয় মানে ধ্বংস, তাহলে প্রলয় নেশা মানে ধ্বংসের নেশায়, নিত্য মানে নাচা, নিত্য পাগল। তাহলে প্রলয় নেশার নিত্য পাগল বলা হয় কাকে? শিবকে, মহাদেবকে। মহাদেব যখন ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে প্রলয় নাচনে মেতে ওঠেন, তখন চারদিকে সব অশুভ শক্তিকে ধ্বংস করে দেন। ঠিক তেমনি তরুণ বিপ্লবীরাও শিবের মতোই ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে আসছে, তারাও ইংরেজ শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। শিবকে বলা হয় প্রলয় নেশার নিত্য পাগল। কেন বলা হয়? এতে একটা পৌরাণিক কাহিনী আছে, আমি এর আগে হয়তো তোমাদের বলেছি, তবু আরেকবার বলছি, শুনে নাও। শিবের অর্থাৎ মহাদেবের শ্বশুর দক্ষরাজ তার জামাই অর্থাৎ শিবের অপমানের বদলা নেওয়ার জন্য শিব দক্ষরাজকে অপমান করেছিল। পার্বতীকে বিয়ে করতে গিয়ে, অর্থাৎ দক্ষরাজের কন্যাকে বিয়ে করতে গিয়ে, তারও কাহিনী হয়তো আমি এর আগে বলেছি, হয়তো আর যদি প্রয়োজন মনে করো আমি পরে তোমাদের শোনাবো। আমার যেটুকু এখন প্রয়োজন সেটুকু আমি বলছি। তো শিবের অপমানের বদলা নেওয়ার জন্য শিবের শ্বশুর দক্ষরাজ করেছিল যজ্ঞ। সেই যজ্ঞে ৩৩ কোটি দেবতাকে দক্ষরাজ নিমন্ত্রণ করেছিল, একমাত্র তার জামাই মেয়ে ছাড়া, অর্থাৎ শিবকে এবং তার মেয়েকে সে নিমন্ত্রণ করেনি। সে পার্বতীকে নিমন্ত্রণ করেনি, তার নিজের মেয়েকে। কেন করেনি? কারণ পার্বতী তার বাবার অবাধ্য হয়ে শিবকে বিয়ে করেছে। তাই এই অপমানের বদলা নেওয়ার জন্য তাদেরকে নিমন্ত্রণ করলো না। দক্ষরাজ বোঝাতে চাইলো যে দেখো আমি তোমাদের কত ঘৃণা করি, যে তোমাদেরকে নিমন্ত্রণ করলাম না। কিন্তু দক্ষরাজের বাড়িতে যেদিন যজ্ঞানুষ্ঠান, সেই দিন শিবের ভাগ্নে নারদ তার মামি অর্থাৎ পার্বতীকে গিয়ে বলে যে মামি তোমার বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে আর তুমি গেলে না। পার্বতী বলেছিল আমাদের তো নিমন্ত্রণ করেনি, কিভাবে যাবো, দূর পাগল।
নিজের মেয়েকে কেউ নিমন্ত্রণ করে, তুমি তো বাড়ির মেয়ে, তোমাকে নিমন্ত্রণ কেন করবে, তোমাকে তো এমনি যেতে হবে। এ কথা বললো। পার্বতী হলো তাহলে ভাগরা তো ঠিকই বলছে। তার কথা শুনে পার্বতী কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল বাবার বাড়ি। এবার নারদ কিছুক্ষণ পর তার মামাকে গিয়ে বলে, মামা মামি কোথায়? আমি তো জানি না, অন্দরমহলে হতে কোথাও হবে। না, মামিতে চলে গেছে বাবার বাড়ি। কেন? ওই বাড়িতে যজ্ঞ হচ্ছে। তো মামা যে আমাদের নিমন্ত্রণ পর্যন্ত করেনি, একবার বলেনি, তার বাড়িতে গেল কি বাবা মামি? এটা অপমানিত হওয়া নয়? এটাকে লজ্জার ব্যাপার নয়? শিব বললো, ঠিকই তো, আমাদেরকে নিমন্ত্রণ করে গেল, কেন গেল? সঙ্গে সঙ্গে শিব ছুটলো পার্বতীকে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য। যেহেতু পার্বতী আগে বেরিয়েছে, আগে পৌঁছে গেছে দক্ষ যজ্ঞে, যজ্ঞানুষ্ঠানে যেই পার্বতী গিয়ে পৌঁছায়, তাকে দেখে তার বাবার তো মাথা গরম। তার বাবা চিৎকার করে গর্জে ওঠে। 33 কোটি দেবতার সামনে তার মেয়ে পার্বতীকে দক্ষরাজ অপমানিত করে যে, তুমি কেন এসছো আমার বাড়ি? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই অপমান সহ্য করতে না পেরে পার্বতী দক্ষ যজ্ঞে ঝাঁপ দিয়ে দেয়। দক্ষ যজ্ঞে যখন ঝাঁপ দিয়ে দেয়, তারপরে পরে এসে উপস্থিত হয় শিব। শিব এসে দেখছে তার স্ত্রী পার্বতী যজ্ঞের আগুনে দাও দাও করে পড়ছে। তখন শিব রুদ্র মূর্তি ধারণ করে, মহাকাল মূর্তি ধারণ করে। সেই ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারণ করে তার ভক্ত ভূতপ্রেতদের স্মরণ করে দক্ষ রাজার যজ্ঞকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয় শিব। আর পার্বতীর সেই মৃতদেহ কাঁধে নিয়ে শিব প্রলয় নাচনে মেতে ওঠে, ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে প্রলয় নাচনে মেতে ওঠে। আর সেই তার প্রলয় নাচনে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়, তছনছ হয়ে যায়। আর শিবের সেই ভয়ঙ্কর প্রলয় নাচনের তাণ্ডবে পার্বতীর দেহে বিভিন্ন খণ্ড বিভিন্ন জায়গায় পড়ে। পার্বতীর দেহের 51টা খণ্ড হয়, 51টা খণ্ড 51টা জায়গায় পড়ে। আর যেই সমস্ত জায়গায় পার্বতীর দেহের খণ্ডগুলো পড়েছে, সেই সমস্ত জায়গায় এক একটা তীর্থস্থান তৈরি হয়েছে, পবিত্র ভূমি তৈরি হয়েছে, ধর্মীয় স্থান তৈরি হয়েছে। যেমন দ্বারকেশ্বর, গয়া, কাশী, পুরী, তারপরে কেদারনাথ, তাই না, এই মতো হরিদ্বার, এই মতো বিভিন্ন জায়গায় তার দেহ খণ্ডগুলো পড়েছে। আর যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে একটা তীর্থভূমি তৈরি হয়েছে। তাহলে শিবকে বলা হয় রক্ষক এবং সংহারকের দেবতা। শিব এক রূপে সৃষ্টি করে, আর এক রূপে ধ্বংস করে। সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে। তো এই শিবের মতোই তরুণ বিপ্লবীরাও শিবের মতোই মহাশক্তিধর। এই তরুণ বিপ্লবীরাও পারে শিবের মতো প্রলয় মূর্তি ধারণ করে, মহাকাল মূর্তি ধারণ করে ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে প্রলয় নাচনে মেতে ওঠে সমস্ত অশুভ শক্তি, অর্থাৎ ইংরেজ শাসিত ভারতবর্ষকে, পরাধীন ভারতবর্ষকে ভেঙে গুড়িয়ে দিয়ে স্বাধীন ভারতবর্ষ, মুক্ত ভারতবর্ষ তারা গড়ে তুলবে। তাই কবি বলেছে, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। যেবার আসছে, যা এর আগে কখনো আসেনি, সশস্ত্র সংগ্রাম। শিবের মতো ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে প্রলয় নাচনে মেতে ওঠে তরুণ বিপ্লবীরা আসছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পার অর্থাৎ সমুদ্রের পার, সমুদ্রের পার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার রাজধানী পোর্ট ব্লেয়ার, সেখানে অবস্থিত সেলুলার জেলের কথা বলা হয়েছে যে সিন্ধু পারের সিংহদ্বারে। আমরা জানি এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা সমুদ্রের ঠিক মাঝে অবস্থিত একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ। তাহলে সমুদ্র পার হয়ে যেতে হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাই বলছে সিন্ধু পারে। সেই সিন্ধু পারে কি আছে? অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত আছে সেলুলার জেল। সেই সেলুলার জেলে বন্দী আছে আমাদের বহু ভারতীয় তরুণ বিপ্লবীরা।
তো কবির দৃঢ় বিশ্বাস যে আমাদের তরুণ বিপ্লবীরা সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলখানার যে প্রধান দরজা, মেন দরজা, মূল ফটক, সেই দরজায় লাথি মেরে দরজাকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে সেই সমস্ত তরুণ বিপ্লবীদেরকে সেই জেলখানা থেকে মুক্ত করে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসবে। এই ক্ষমতা আমাদের দেশের তরুণ বিপ্লবীদের আছে। তাই কবি বলছে, সিন্ধু পারের সিংহদ্বারে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেলখানার সিংহদ্বারে অর্থাৎ প্রধান দরজায়, মেন গেটে ধমক হেনে অর্থাৎ আঘাত করে লাথি মেরে ভাঙলো আগল। আগল মানে বাধা, বাধাকে সরিয়ে দিল কারা? তরুণ বিপ্লবীরা। তাদের এত ক্ষমতা, এত তেজ, এত শক্তি। তারা সেই জেলখানার লোহার গারদকে ভেঙে দিয়ে বন্দি বিপ্লবীদেরকে মুক্ত করে দেশে ফিরিয়ে নিয়ে আসলো। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মৃত্যুগহন অন্ধকূপ অর্থাৎ গহন মানে গভীর, অন্ধ মানে অন্ধকার, কূপ মানে কূপ। তাহলে যেই অন্ধকার কুয়োতে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত, তাকেই বলা হয় মৃত্যু গহন অন্ধকূপ। একটা অন্ধকার কুয়োর মধ্যে যদি কাউকে ভরে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, বাঁশটা বাজবে? বাজবে না, তার মৃত্যু নিশ্চিত। তো যে অন্ধকার কুয়োয় প্রবেশ করলে মানুষের মৃত্যু নিশ্চিত, তাকেই বলা হয় মৃত্যু গহন অন্ধকূপ। এখানে মৃত্যু গহন অন্ধকূপ বলা হয়েছে আমাদের পরাধীন ভারতবর্ষকে। কারণ পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচারে, শাসনে, শোষণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। বহু বিপ্লবী প্রাণ হারিয়েছে, কেউ ইংরেজদের গুলিতে, কেউ তাদের লাঠির আঘাতে, কেউ ইংরেজদের চাবুকের আঘাতে, কেউ পুলিশের গুলিতে, কেউ জমিদার জোরদারদের শোষণে, কেউ না খেতে পেয়ে, কেউ অনাহারে, কেউ দুর্ভিক্ষে, কেউ মহামারীতে। পরাধীন ভারতবর্ষে শুধু মানুষের মৃত্যুর মিছিল চলেছে। তাই কবি পরাধীন ভারতবর্ষকে মৃত্যু গহন অন্ধকূপ বলেছে। যে মৃত্যু গহন অন্ধকূপে অর্থাৎ এই পরাধীন ভারতবর্ষে আবির্ভাব হবে শিবের অর্থাৎ তরুণ বিপ্লবীদের। কিসের মতো? মহাকালের চণ্ডরূপে। মহাকাল অর্থাৎ শিবের রুদ্র মূর্তি, শিবের ভয়ঙ্কর মূর্তি। শিবের ভয়ঙ্কর রুদ্র মূর্তিকে বলা হয় মহাকাল। তো সে শিবের মতো মহাকাল মূর্তি ধারণ করে তরুণ বিপ্লবীরা আবির্ভূত হবে পরাধীন ভারতবর্ষে এই মৃত্যু গহন অন্ধকূপে। তাই কবি বলছে, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মহাকাল অর্থাৎ শিবের রুদ্র রূপে। চণ্ড কথার অর্থ হচ্ছে প্রচণ্ড বা প্রচুর। আর চণ্ড আর একজনের নাম ছিল, সেটা হচ্ছে অসুর শুম্ভের অনুচর। এক অসুরের নাম ছিল শুম্ভ, তার অনুচরের নাম ছিল চণ্ড। তার চেহারা ছিল ভয়ঙ্কর, যার চেহারা দেখে শত্রুপক্ষ আগেই ভয় পেয়ে যেত। তো তার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলা হয়েছে তরুণ বিপ্লবীদের তাণ্ডবকে। মশাল আশা করি তোমরা বোঝো। মশাল হচ্ছে এক ধরনের লাঠি। সেই লাঠির এক প্রান্তে অনেকগুলো কাপড় পাক দিয়ে কেরোসিন তেলে ডুবিয়ে ওটা আগুন ধরিয়ে দেয়, সেটাকে হাতে নিয়ে দৌড়ায়, ওকে বলা হয় মশাল দৌড়। মশাল দৌড় হচ্ছে বিপ্লবের প্রতীক, বিদ্রোহের প্রতীক। তো তরুণ বিপ্লবীরা হাতে মশাল জ্বালিয়ে আসছে, আর সেই মশালের যে শিখা, সেই মশালের শিখাটা বজ্রের মতো জ্বলছে। আকাশে মেঘলা আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন যেমন আকাশে আমরা বিদ্যুতের শিখা দেখি, ঠিক তেমনি মশালের শিখায় যেন বজ্রের শিখা জ্বলছে। আর আগুনে ধূপ দিলে যেমন ধোঁয়া হয়, তেমনি ধোঁয়া উড়িয়ে, মশালের ধোঁয়া উড়িয়ে, বজ্রের মতো আগুনের শিখা জ্বালিয়ে তরুণ বিপ্লবীরা রুদ্র মূর্তি ধারণ করে শিবের মতো মহাকাল মূর্তি, রুদ্র মূর্তি,
ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে এই পরাধীন ভারতবর্ষে, মৃত্যু গ্রহণ অন্ধকূপ পরাধীন ভারতবর্ষে ভয়ঙ্কররা আসছে, অর্থাৎ তরুণ বিপ্লবীরা আসছে। তাই কবি বলছে যে মৃত্যু গ্রহণ অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপ অর্থাৎ ধোঁয়ার ধূপ, আগুনের ধূপ দিলে যেমন ধোঁয়া ওঠে ঠিক তেমনি ধোঁয়া উড়িয়ে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তরুণ বিপ্লবীরা আসছে। কিভাবে আসছে? বজ্র শিখার মশাল জ্বালিয়ে। তাদের হাতে যে মশাল চলছে সেই মশালের শিখা বজ্রের মতো চলছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, অর্থাৎ তরুণ বিপ্লবীরা হাসছে। কবি পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণকে বলছে, ওরে ওই তোরা তাকিয়ে দেখ, তরুণ বিপ্লবীরা ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে হাসছে। শিবের মতো রুদ্রমূর্তি ধারণ করে তারা হাসছে ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে কবি বলছে, তোরা শুধু ওই তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি কর, যাতে তারা তাদের মহাসংগ্রাম অবতীর্ণ হয়ে সাকসেসফুল হতে পারে, তারা সফল হতে পারে, যাতে তারা আমাদেরকে স্বাধীন ভারতবর্ষ উপহার দিতে পারে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। আচ্ছা, ঝামর কথার অর্থ হচ্ছে ঝামা। ইট বেশি পেকে গেলে ঝামা হয়ে যায়, ওটা রংটা কালো হয়ে যায়, অর্থাৎ ঝামার মতো কালো চুল, অর্থাৎ ঝামার মতো কৃষ্ণবর্ণ চুল। তো ঝামর তাহার কেশের দোলায়, তাহার বলতে কার? তরুণ বিপ্লবীদের। কেশ মানে চুল, তাহলে ঝামার মতো কৃষ্ণবর্ণ কালো চুলের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। তরুণ বিপ্লবীরা চুলের ঝাপটা মেরে ওটা আকাশকে তুলিয়ে দেয়। বাস্তবিক কখনো চুলের ঝাপটা মেরে, এইভাবে চুলের ঝাপটা মেরে কখনো আকাশকে তোলানো সম্ভব নয়। কিন্তু তরুণ বিপ্লবী, যেহেতু তরুণ, তারা যুবক, তাদের চুলের বাহার হবেই স্বাভাবিক, চুল একটু বড় হবেই স্বাভাবিক। তো কবি বলছে ওদের এত তেজ, এত ক্ষমতা, তাদের এত শক্তি, এত পাওয়ার, যে ওরা ইচ্ছা করলে চুলের ঝাপটা মেরে গোটা আকাশকেও তুলিয়ে দিতে পারে, এতটুকু ক্ষমতা তাদের আছে। কাদের? তরুণ বিপ্লবীদের। তাদের তেজ, তাদের ক্ষমতা, তাদের শক্তিকে বোঝার জন্য কবি এই ধরনের অসম্ভব উপমা ব্যবহার করেছেন। তাই বলছে যে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামার মতো কৃষ্ণবর্ণ চুলের ঝাপটা মেরে তরুণ বিপ্লবীরা ইচ্ছা করলে গোটা আকাশকেও তুলিয়ে দিতে পারে, এতটুকু ক্ষমতা তাদের আছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, ধূমকেতুকে বলা হয়েছে সর্বনাশী জ্বালামুখী। ধূমকেতু কি? ধূমকেতু হচ্ছে একটা মহাজাগতিক জ্যোতিষ্ক, তাই না? মহাজাগতিক জ্যোতিষ্ক, যা আমরা বিজ্ঞানে পড়েছি, যা বা ভূগোলে, যা দেখতে ঝাঁটার মতো, যার মুখে আগুন জ্বলে। তো কোথাও যদি ধূমকেতু খসে পড়ে যায় তাহলে সেই জায়গাটা কি হবে? সেই জায়গার সর্বনাশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তাই না? তো ধূমকেতু যেখানে পড়ে সেই জায়গাটা সর্বনাশ হয়ে যায়, তাইও বলা হয় সর্বনাশী। আর জ্বালামুখী কেন? তার মুখে আগুন জ্বলে, কারণ ধূমকেতু হচ্ছে একটা অগ্নিপিণ্ড, তাই তাকে বলা হয়েছে জ্বালামুখী ধূমকেতু। এখানে ধূমকেতুর সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীদের, যুব সমাজদের, যে ওরাও হচ্ছে ধূমকেতুর মতো জ্বালামুখী, সর্বনাশী। তারাও যেখানে মহাসংগ্রামে ঝাঁপিয়ে পড়বে সেখানকার সর্বনাশ করে দেবে, তারাও সর্বনাশী ধূমকেতুর মতোই তরুণ বিপ্লবীরা। জ্বালামুখী, তারাও ধূমকেতুর মতো জ্বালামুখী, তাদের হাতেও মশালের আগুন জ্বলছে, তাদেরকে বলা হয়েছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। চামর ঢোলায়, চামর কথার অর্থ হচ্ছে চমড়ি গায়ের লেজ দিয়ে তৈরি একগুচ্ছ লেজ বিশেষ, যা বিভিন্ন মন্দিরে থাকে, যে বিভিন্ন ভক্তরা মন্দিরে উপস্থিত হলে সেই মন্দিরের পুরোহিত তার মাথায় সেই চামরটা দুলিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে। আর কোথায় থাকে এই চামর? যখন মনসা জনকীর্তন হয় বা পালা কীর্তন হয়, তখন যিনি মূল গায়ক, যিনি কীর্তন করেন, তার হাতে থাকে
সেই চামর দিয়ে তিনি কি করেন? আসর বন্দনা করেন। চামর দিয়ে কীর্তনিয়া আসর বন্দনা করেন, অর্থাৎ তিনি তার মূল পালা যে শুরু করবেন, তার মূল পালার শুরু করার প্রাক মুহূর্তে তিনি বন্দনা গান সেই চামর দুলিয়ে, অর্থাৎ তার মূল পালার প্রস্তুতি নেন। সেই আসর বন্দনার মধ্যেই লুকিয়ে থাকে তার মূল পালার পূর্বাভাস। সেখানে তিনি প্রস্তুতি নেন মূল পালার আসর বন্দনাকে চামর দুলিয়ে। তো কোনো কীর্তনিয়া, কোনো পুরোহিত যখন তার চামর দুলিয়ে তিনি তার মূল পালার প্রস্তুতি নেন, ঠিক তেমনি তরুণ বিপ্লবীরা চামর দোলাচ্ছে, অর্থাৎ তারা মহাসংগ্রামে প্রস্তুতি নিচ্ছে চামর দুলিয়ে। তাই কবি বলছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। তাহলে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু কাদের বলা হয়েছে? তরুণ বিপ্লবীদের। তরুণ বিপ্লবীদেরকে ধূমকেতুর সঙ্গে তুলনা করে বলেছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। অর্থাৎ তরুণ বিপ্লবীরা কি করছে? এখন চামর ধুলায়, তারা মহাসংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। এখন বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দুধুল দোলে। বিশ্ব পাতার বক্ষকোল, বিশ্ব পাতার কথা অর্থ হচ্ছে বিশ্বের পালক, অর্থাৎ এই পৃথিবী। বক্ষকোলে অর্থাৎ বুকের উপর, আমরা পৃথিবীর বুকের উপর বাস করি। পৃথিবীর বুকের বাস করি না, আমরা পৃথিবীর বুকের উপর বাস করি। তাই বলছে বিশ্ব পাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। কৃপার কথার অর্থ হচ্ছে তরবারি বা তরোয়াল। সেই বিশ্ব পাতার বক্ষকোলে অর্থাৎ পৃথিবীর বুকের উপর, ভারতবর্ষের বুকের উপর তরুণ বিপ্লবীদের হাতে রক্ত মাখা তরবারি ঝুলছে দোদুল দোলে, অর্থাৎ সব সময় দোলে। সব সময় তরুণ বিপ্লবীদের হাতে রক্ত মাখা তরবারি ঝুলছে, তারা মহাসংগ্রামে অবতীর্ণ। আর হট্টগোলের হট্টগোল স্তব্ধ চরাচর। পরাধীন ভারতবর্ষের তরুণ বিপ্লবীরা সবাই হাতে রক্ত মাখা অস্ত্র নিয়ে শিবের মতো রুদ্রমূর্তি ধারণ করে তারা ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে, মহাসংগ্রামে উন্মত্ত হয়ে উঠেছে। শিবের মতো প্রলয় নাচনে ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে প্রলয় নাচনে মেতে উঠেছে। আর ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে হাতে তরবারি নিয়ে তারা চিৎকার করছে, গর্জন করছে, হুঙ্কার ছাড়ছে। তাই কবি বলছে যে তাদের হট্টগোলে হট্টগোল স্তব্ধ চরাচর। হট্টগোল মানে খুবই জোরে চিৎকার, হট্টগোল মানে হাটের মতো গোলমাল। তরুণ বিপ্লবীরা ধ্বংসের নেশায় উন্মত্ত হয়ে হুঙ্কার ছাড়ছে, চিৎকার করছে, গর্জন করছে, এমন যে খুবই জোরে জোরে চিৎকার করছে, হাটের মতো গোলমাল করছে। আর তাদের এই ধ্বংসের নেশায় উন্মত্ত হওয়ার তাণ্ডবে, তাদের মহাসংগ্রামের তাণ্ডবে, তাদের চিৎকার চেঁচামেচিতে স্তব্ধ চরাচর। চরাচর মানে পৃথিবী, গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। ওরে ওই স্তব্ধ চরাচর, পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণকে কবি সম্বোধন করে বলছে যে ওরে ওই তোরা একবার তাকে দেখ, তরুণ বিপ্লবীদের মহাসংগ্রামের তাণ্ডবে, তাদের চিৎকার চেঁচামেচিতে, তাদের হই হট্টগোলে, তাদের রণঝঙ্কারে গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে। তোরা আর বসে থাকিস না, তাদের উৎসাহ দে, তাদের অনুপ্রেরণা দে, তাদের জয়ধ্বনি কর। তাই কই বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, আজকে আমরা এই দুটি প্যারাই পড়লাম, বেশি হয়ে যাবে বেশি পড়ালে। আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার দুটা তিনটা করে প্যারা পড়বো। কবিতাটা অনেক বড় আছে এবং আশা করি কিছু কিছু শব্দ হয়তো এখনো তোমাদের মাথায় ঢোকেনি। হয়তো কারো যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো শব্দের অর্থ বুঝতে না পারো, যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে যদি কোনো শব্দের অর্থ বুঝতে না পারো, কোনো লাইনের ব্যাখ্যা যদি কেউ বুঝতে না পারো, তাহলে তোমরা আমার সঙ্গে আমার ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের। আজকে এটুকুই থাক। মাত্র দুটি প্যারা পড়া থাকলো। এই দুটো প্যারার মধ্যে থেকে যতগুলো ছোটো ছোটো প্রশ্ন আছে বইয়ে দেখবে, ওগুলো তোমরা বারবার বাড়িতে পড়বে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কিছু প্রশ্ন ছুড়ে দেবো, সেখানে তোমরা বাড়ি থেকে উত্তর করার চেষ্টা করবে। আজ পর্যন্ত এটুকুই থাকলো। প্রথম দুটি প্যারা পড়া থাকলো, তোমরা পড়ো। এর নেক্সট ক্লাসে আমি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো এখান থেকে, তোমরা যাতে চটচট করে উত্তর লিখে পাঠাতে পারো আমাকে।
সেরকম তোমরা প্রস্তুতি নাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো।